যে সমস্যা যে জায়গায় সেটি হচ্ছে ঘুষ বন্ধ করা। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি এর আগে বেশ কয়েকটি প্রোগ্রাম অনুষ্ঠানে বলেছেন যে ঘুষ বন্ধে তার যে সিস্টেম, অর্থাৎ যে অ্যাপস ভিত্তিক যেসব সেবা, ভূমি সেবা বলেন বা এই গ্যাসের লাইন নেওয়ার ক্ষেত্রে, সেসব বন্ধের জন্য তিনি তার পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছেন। সংশ্লিষ্ট বিভাগ যারা আছে তারা কি ঠিক মতো করছে? আমরা তো কোনো অগ্রগতি অর্থে দেখতে পাচ্ছি না। আপনি কি দেখেন? অগ্রগতির উদাহরণ তো একটু আগে দিলেন, তারপরেও আপনি যদি না দেখেন তাহলে আর আমরা আর কি করতে পারি? পরিষ্কার করে বলেন যে আমরা তো মনে করি যে বিনিয়োগকারী আসতে যদি কোনো তার অসুবিধা, যে অসুবিধাগুলো চিহ্নিত ওনারা গবেষণা করে বলেছেন, বাস্তবে সবাই জানে, ওনারাও জানে, বিডাও জানে। বাংলাদেশে যে ঘুষ দুর্নীতি আছে এটা তো আসলে গবেষণা না করেও বলা যায়, এটা মানে সবাই অনেক সময় প্রকাশ্যেই হয়। আমাদের আগের সরকার বন্ধ করার জন্য আগের সরকারের একজন মন্ত্রী তো প্রকাশ্যেই বলেছেন, স্পিড মানির কথা বলেছেন। আমরা মনে করি যে এটা পুরোপুরি বন্ধ তো অবশ্যই করা যায় নাই, তবে অনেকাংশেই কমে এসেছে এখন। আর আমলাতান্ত্রিক জটিলতাও কমানোর চেষ্টা করা হচ্ছে। আর একটা জিনিস আপনি খেয়াল করেছেন, আপনি নিজেও হয়তো একটু আগে উল্লেখ করেছেন, যে এই সেবাগুলো একটু ডিজিটাইজড করার চেষ্টা করা হচ্ছে। এগুলো যদি ডিজিটাইজড করা হয় তাহলে কিন্তু কিছু কিছু ঘুষ বা এইসব লেনদেন এমনিতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তো এই চেষ্টাটা করা হচ্ছে এবং আমরা আশা করি যে আমাদের এই চেষ্টাটাতে আপনারা উৎসাহ দেবেন এবং সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন। আমলাতান্ত্রিক জটিলতার একটা ছোট্ট উদাহরণ দেই। সিস্টেম তো আগেরটাই আছে, তাহলে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, হ্যাঁ না, এখানে কিছু কিছু জিনিস আমরা আরো এক্সেলারেট করছি প্যারালালি। যেমন মোয়াজ্জেম ভাই যেটা বলছিলেন, আমাদের আসলে এখন একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি বসে, যেটার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। উনার অবর্তমানে এটা লিড করে হচ্ছে স্পেশাল অনভয় লুৎফি সিদ্দিকী সাহেব। এখানে আসলে প্রত্যেকটা গভর্নমেন্ট এজেন্সির মানুষ আসে, আপনি এনবিআর বলেন, বিডা বলেন, বেজা বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এভরিথিং। ওই এক মিটিংয়ে আমাদের এরকম যতগুলা মানে ইনকামিং ইনভেস্টার আছে, ওদের যেগুলো প্রবলেম আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতার জন্য, আমরা ওই মিটিংয়ে বসে এক্সেলারেটরভাবে এখন ডিসিশন নিয়ে নিই। এখন পর্যন্ত এরকম মিটিং 3 বার বসেছে, এরকম হাতে গোনা 4 থেকে 5 জন ইনভেস্টারের প্রবলেমগুলো ওই এক মিটিংয়ে বসে সলভ করা হয়েছে। ওএসএস নিয়েও এরকম একটা সলিউশন আছে। আপনি যেটা বলেছিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ওএসএস থাকে, আসলে তো প্রত্যেকটা যদি আলাদা করে ওএসএস থাকে তাহলে আসলে 1 স্টপ হলো না, 5 স্টপ সার্ভিস হয়ে গেল। তো ওইগুলোর কানেকশনের জন্য আসলে এখন কিভাবে একটা আসলে 1 স্টপ সার্ভিস ডিজিটালি করা যায়, এটারও যেমন একটা ডিসিশন গত মিটিংয়ে হলো। তো আমরা এরকম এখন এক্সিস্টিং সিস্টেমে আপনার চেঞ্জ করতে অনেক দিন লাগবে, কিন্তু প্যারালেলি আমরা এরকম ছোট ছোট ইনিশিয়েটিভ নিয়ে আরো কিভাবে এটাকে ত্বরান্বিত করা যায় ওটা আমরা চেষ্টা করবেন। কিন্তু সমস্যা তো সমস্যার জায়গা থেকেই মানে থেকে যাচ্ছে, কারণ বাংলাদেশের নিজস্ব যারা বিনিয়োগকারী তারাও কিন্তু আমরা দেখেছি গত অনেক বছর বিদেশে, এই দেশ থেকে গার্মেন্টস নিয়ে গেছে তারা ভিয়েতনামে, নানান দেশে। বাংলাদেশে বাংলাদেশে বিনিয়োগ না করা এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত বিষয়ে কিন্তু একজন অনিশ্চয়তা আছে। এবং একই রকমভাবে মানে গুড গভর্নেন্স একটা বড় তাদের যেসব কি বলে এটাকে, যে তারা যা চান স্থায়ী সরকার এবং তারা নিরাপদ পরিবেশ, যে সেই ক্ষেত্রে যারা বিদেশে বিনিয়োগ করে বাংলাদেশের নাগরিক, তাদেরকে আবার বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে আপনারা তো বিদেশি বিনিয়োগ হান্টিং করছেন। বাংলাদেশি বিনিয়োগকারী বাংলাদেশি যেন বিনিয়োগ করতে, বাংলাদেশের নাগরিক যারা বিদেশে বিনিয়োগ করেছেন তাদের মধ্যে অনেকেই বিনিয়োগ করেছেন সরকারের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে। কারণ বাংলাদেশের একজন নাগরিকের বিদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু কিছু রেগুলেটরি বিষয় আছে যেগুলোকে মেনে চলতে হয়, কিন্তু আমরা দেখেছি যে এগুলো মেনে চলা হয়। আচ্ছা, আপনাকে একটু থামাতে চাই আমি আসতে চাই খন্দকার গোলাম আজম আপনার কাছে। করোনাকালীন সময় আমরা দেখেছি যে $7.5 বিলিয়ন ডিসবার্সমেন্ট হয়েছে ফেড থেকে, ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে, আমাদের রিজার্ভ থেকে। আপনি এই বিষয়ে নিশ্চয়ই অবগত আছেন। বিদেশে বিনিয়োগের জন্য কয়েকজন ব্যক্তিকে দেয়া হয়েছে। সেই বিষয়ে আপনাদের কোনো গবেষণা অথবা কোনো ধরনের তথ্য? দেখুন, আমি সংখ্যাটির ব্যাপারে আমি নিশ্চিত না, তবে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রক্রিয়া বাংলাদেশ থেকে বিদেশে অর্থ গিয়েছে। এর ভিতরে লিগ্যাল প্রসেসে কিছু যাবার সুযোগ রয়েছে। যেমন আমাদের এখানে একটা আছে আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড রেমিটেন্স অ্যাক্ট একটা রয়েছে, যেটির আলোকে আপনি বিদেশে চাইলে অফিস ওপেন করবার জন্য সর্বোচ্চ $30,000 পর্যন্ত নিয়ে যেতে পারেন। কিন্তু $30,000 আসলে একটা ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট না।
তাহলে এই বড় বড় ইন্ডাস্ট্রি কিভাবে হলো? আমরা কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখেছি যে নিয়মিতভাবে প্রতি মাসে $1 মিলিয়ন করে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়ে বিদেশে টাকা নিয়ে যাওয়া হয়েছে। তো প্রশ্ন উঠে যে এই টাকাগুলো তারা অনুমোদন বিশেষভাবে কোনো কোনো কোম্পানিকে এই অনুমোদন আগের সরকারের সময় দেয়া হয়েছে এবং সেইভাবে এই ধরনের আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট হয়েছে। এমনকি বিগত সরকারের সময় যখন একসময় রিজার্ভ অনেক উচ্চ ছিল তখন ব্যবসায়ীদের দিক থেকেও চাপ ছিল। আমরাও সেই সময় কিছুটা বলেছিলাম যে যেহেতু উচ্চ রিজার্ভের কারণে আমাদের এক্সচেঞ্জ রেটও অ্যাপ্রিসিয়েট করছিল, সুতরাং কিছু কিছু বিনিয়োগ যদি বাইরের সুযোগ করে দেওয়া যায়। কিন্তু পরবর্তীতে সরকার আইন আর পরিবর্তন করেননি এবং সেই কারণে আর সেই অর্থে আইনগতভাবে আর যাবার সুযোগ তৈরি হয়নি। না, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে 7.2 আর 7.5 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ থেকে ইডিএফ লোন যেটা কি বলে সেইভাবে তারা ডিসবার্সমেন্ট করেছে। সেটা এটা তো সবসময় এটা রয়েছে, আমাদের এটার সুযোগ রয়েছে। আমাদের রপ্তানিকারকদের জন্য তাদের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে তারা নিতে পারেন, লোন নিতে পারেন। সেই লোন দিয়ে তারা তাদের বিদেশ থেকে ক্যাপিটাল মেশিনারিজ, কাঁচামাল এগুলো আনবার পেমেন্টসগুলো তারা এলসি ওপেন করে ওই ইডিএফ ফান্ড থেকে, যেহেতু ওটা লো কস্ট ফান্ড, কারণ ওটা 7.5% 7.5 বা তার নিচে ইন্টারেস্ট রেটে পাওয়া যায়, আর ব্যাংক থেকে নিতে গেলে আরো উপরের সুদ হয়। সেই কারণে ওই ফান্ডটা এক্সপোর্টারদেরকে দেওয়া হয়েছে। এটার মধ্যে আমার ধারণা লুকোছাপা কিছু নেই। এটা স্বাভাবিকভাবেই রপ্তানিকারকদেরকে আকর্ষিত করবার জন্য, এনকারেজ করার জন্য ওই সুবিধাটি দেওয়া হয়েছে। প্রশ্ন হতে পারে যে হ্যাঁ, যেটি নেওয়া হয়েছে আদতেই কি তার বিপরীতে রপ্তানি হয়েছে কি, অথবা যে পরিমাণ কাঁচামাল দরকার তার বিপরীতে অনেক বেশি কাঁচামালের সুযোগ নিয়ে টাকাটি নেওয়া হয়েছে। যেমন সর্বশেষ একটা পারমিশন নেওয়া হয়েছিল যেটা নিয়ে আমার নিজের আপত্তি ছিল, সেটা হলো যে এটাকে তারা বলে থাকেন হলো কতটুকু ওয়েস্টেজ ধরা যাবে। সেই ওয়েস্টেজের পরিমাণটি আগে ছিল 12%, সেটিকে বাড়িয়ে 35% করা হয়েছে বা 30% করা হয়েছিল। এই যে বিপুল পরিমাণ ওয়েস্টেজ বাড়ানো হয়েছে, এর ফলে কিন্তু আশঙ্কা থাকে যে অতিরিক্ত কাঁচামাল এসে সেই বাড়তি কাঁচামালগুলো কিন্তু অভ্যন্তরীণ বাজারে ছেড়ে দেবার একটা আশঙ্কা থাকে, যেটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রির জন্য আবার ক্ষতি কারণ হতে পারে। তো এবং তার মাধ্যমে আবার দেখা যায় যে জিরো ডিউটিতে যেহেতু কাঁচামালগুলো আসে আবার এবং সেই স্বল্প শুল্কেই যেহেতু পাঠাতে, সেই সুযোগ সমস্যাটা থাকে। তো সেটা নিয়ে আমাদের কিছু আপত্তি ছিল। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি অনুরোধ করেছি যে এই রেশিওটাকে কমিয়ে পূর্বের চেয়ে আরো হয়তো কিছুটা বেশি হতে পারে, কিন্তু 30% উন্নীত করার আসলে প্রয়োজন নেই। তো সেই বিষয়টা রয়েছে। কিন্তু ইডিএফ ফান্ডের মানে একটা যৌক্তিক ব্যবহার রয়েছে, কিন্তু এর যদি তসরূপ বা অযৌক্তিক কোনো ব্যবহার থাকে, হ্যাঁ সেটা থাকতে পারে, কিন্তু পুরো ফান্ডটি আসলে অযৌক্তিক সেটা আমি বলছি না।